স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা শুরু করি মোটামুটি। জি স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, গতদিন আমরা রেসপিরেশন সম্পর্কে একটু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলছিলাম। স্যার সাউন্ড অনেক কম আসে। স্যার সাউন্ড ঠিকই আছে। গতদিন আমরা রেসপিরেশনের ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলছিলাম। রেসপিরেশনের দুইটা পার্ট নিয়ে গঠিত, একটা হচ্ছে ইন্সপাইরেশন আর একটা হচ্ছে এক্সপাইরেশন। আজকে আমরা শ্বাস এবং প্রশ্বাস এই দুইটা কিভাবে নেই, অর্থাৎ ইন্সপিরেশন এন্ড এক্সপিরেশন কিভাবে, ফিজিওলজিটা কি সেটা আমরা আজকে দেখব। সাথে টাইডাল ভলিউম এবং ক্যাপাসিটি বা লাংস ভলিউম এবং ক্যাপাসিটি সম্পর্কে একটু আলাপ করব, আর আমরা করব ডেড স্পেস সম্পর্কে একটু জানবো। দেখো, মাসেল অফ ইন্সপিরেশন, কি কি মাসেল ইন্সপিরেশনের সাথে যুক্ত সেটা একটু খেয়াল করো। এখানে বলা হয়েছে the muscles that elevate the chest case are classified as muscles of inspiration। অর্থাৎ আমাদের যে চেস্ট কেস আছে, বুকের যে খাঁচা বলি আমরা, যে যে মাসেল এই বুকের খাঁচাগুলোকে উঠায় তাদেরকে আমরা বলি মাসেল অফ ইন্সপিরেশন। দেখো মেইন মাসেল কি কি আছে। এক নম্বর হচ্ছে দি ডায়াফ্রাম, মানে থোরাক্স এবং অ্যাবডোমেনকে সেপারেট করছে যে পর্দাটা, সেটা নাম হচ্ছে দি ডায়াফ্রাম। তোমরা থোরাক্স কার্ডে পড়ছো এটা। আর একটা মাসেল হেল্প করে মেইন মাসেল হিসেবে, সেটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল, এটা দুই রিবের মাঝখানে থাকে। এই মাসেলটা বেশি ইম্পর্টেন্ট। আর এক্সেসরি মাসেল, যে আমি জোরে ইন্সপায়ার করব, সেই ক্ষেত্রে আমাদের অতিরিক্ত কি কি মাসেলের হেল্প লাগবে। হেল্পস ইন ফোর্সফুল ইন্সপিরেশন, একটা হচ্ছে স্টেনোক্লাইডোমাস্টয়েড, এটা তোমরা পড়ছো কিনা জানি না, এখনো নেক কার্টুনে হয়নি তোমাদের। স্টেনোক্লাইডোমাস্টয়েড হচ্ছে গলার প্রমিনেন্ট যে মাসেলটা, ঘাড় কাত
বললে যে মাসেলটা আমরা দেখতে পাই এক সাইডে, সেটা হচ্ছে স্টার্নোক্লাইডম, সাথে আরেকটা থাকে মাস্টয়েড প্রসেস অফ দি টেম্পোরাল বোন। এটা তোমরা যখন হেড নেক ব্রেন পড়বা তখন এই বোনস গুলো সম্পর্কে জানতে পারবা। তাহলে একটা মাসেল হচ্ছে কি স্টার্নোক্লাইডোমাস্টয়েড, এটা কি করে লিফট স্টার্নাম আপওয়ার্ডস, স্টার্নামটাকে উপরে তুলে ফেলে। সেরাটি অ্যান্টেরিয়র, এটাও চেস্টের ওয়ালের মাসেল, লিফট মেনি রিবস, অনেকগুলো রিবসকে উপরে উঠায় ফেলে। স্ক্লেনি, এটা তিনটা মাসেল আছে, স্ক্লেনি অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, এইসব দুই ধরনের। লিফট দি ফার্স্ট টু রিবস, এটা প্রথম দুইটা রিবকে উঠায়। আর একটা হচ্ছে অ্যালানেজি, কজেস ফ্লায়ারিং অফ দি নস্ট্রিলস, নস্ট্রিলস মানে হচ্ছে নাকের ছিদ্র, এই মাসেলটা নাকের ছিদ্রকে বড় করে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের এক্সেসরি মাসেল, যে জোরে শ্বাস নিতে গেলে আমাদের অতিরিক্ত কি কি মাসেলের হেল্প লাগবে। এখন আমরা দেখি যে আমরা শ্বাস নেই কিভাবে। দেখো মেকানিজম অফ ইন্সপিরেশন, কিভাবে নেই। যে কোনো জিনিস করতে গেলে আমাদের ভাইটাল সেন্টার হচ্ছে ব্রেন। ব্রেনে যদি কোনো জন্য মাথায় আঘাত লাগলে মানুষ সহজে বাঁচে না, কারণ আমাদের মাথার জাস্ট পিছনে থাকে রেসপিরেটরি সেন্টার্স। রেসপিরেটরি সেন্টার উপর আলাদা ক্লাস নেব আমরা। তা এখানে যে রেসপিরেটরি সেন্টার্স থাকে ব্রেনে, ইনিশিয়েট দি স্টিমুলাই ফর ইন্সপিরেশন, সেখানে কিছু সিগন্যাল যায়, যেটা আমরা রেসপিরেশন, রেগুলেশন অফ রেসপিরেশন যেদিন পড়বো সেদিন বিস্তারিত আলাপ করব। আজকে শুধু জানো ব্রেন থেকে একটা সিগন্যাল রেসপিরেশনের জন্য তৈরি হয়। These impulses are carried via nerves, কোন কোন নার্ভ দিয়ে যায়, ফ্রেনিক নার্ভ এবং ইন্টারকোস্টাল নার্ভ দিয়ে আসে। কোথায় যায় এই ইম্পালস গুলা? নার্ভের মাধ্যমে টু দ্য রেসপিরেটরি মাসেল। এই যে এতক্ষণ যে মাসেলগুলো বললাম টু দ্য ইন্সপিরেটরি মাসেল, এই মাসেলগুলোকে ইম্পালস দেয় যে তুমি কন্ট্রাক্ট করো। তখন কি হবে? দি ডায়াফ্রাম অ্যান্ড আদার রেসপিরেটরি মাসেলস কন্ট্রাক্ট, ডায়াফ্রাম এবং অন্যান্য রেসপিরেটরি মাসেলগুলো তখন সংকুচিত হয়। তখন এদের যে কাজ সেগুলো তারা করে। দি চেস্ট ওয়াল এক্সপ্যান্ডস, চেস্ট ওয়ালটা এক্সপ্যান্ড করে, ইনক্রিজিং দি ভলিউম অফ দি থোরাক্স, থোরাক্সের ভলিউমটাকে বাড়ায় দেয়। থোরাক্সের ভলিউম যখনই বেড়ে যায় তখন আমাদের লাংসের কাভারিং হচ্ছে প্লুরা, তখন প্লুরাল প্রেসারটা মোর নেগেটিভ হয়ে যায়। দি ইন্ট্রাপ্লুরাল প্রেসার বিকামস মোর নেগেটিভ। প্লুরাল প্রেসার যখন নেগেটিভ হয়ে যায় তখন কি হয়? তখন সে অ্যালভিওলাই গুলাকে আরো ফুলতে সাহায্য করে। দি অ্যালভিওলার প্রেসার ডিক্রিজেস, অ্যালভিওলার প্রেসার তখন ডিক্রিজ করে যায় বিলো দি অ্যাটমসফিয়ারিক প্রেসার, বাইরের প্রেসারের তুলনায় অ্যালভিওলাসের প্রেসার তখন কমে যায়। তখন স্বাভাবিকভাবেই বাতাস বেশি প্রেসার থেকে কম প্রেসারের দিকে ধাবিত হয়। দেখো শেষেরটা কি? দি অ্যালভিওলাই ইনফ্ল্যাট, মানে ভর্তি হয়ে যায়, as air flows into them until the alveolar pressure reaches atmospheric pressure. এটা হচ্ছে ভ্যাকুয়ামের মতো, যে একটা নেগেটিভ প্রেসার আছে একদিকে, আরেকদিকে পজিটিভ প্রেসার আছে। তাহলে দুইটা প্রেসার যতক্ষণ না ইকুইলিব্রিয়াম হবে ততক্ষণ বাতাস অ্যালভিওলাসের মধ্যে ঢুকতে থাকে। এটা সহজ, একদম নিজেরা একটু বললেই বুঝতে পারবা। তাহলে এই হচ্ছে আমাদের ইন্সপিরেশনের মেকানিজম। এখন উল্টাটা আসি, যে আমরা শ্বাস ত্যাগ করি কিভাবে। সেটার জন্য কিছু হেল্প লাগে মাসেলের। তবে তোমাদের এখানে একটা কথা বলে রাখি, নর্মাল যে এক্সপিরেশন আমরা নেই এটা একটা প্যাসিভ প্রসেস, এখানে কোনো অতিরিক্ত মাসেলের হেল্প লাগে না। কিন্তু যখন আমরা ফোর্সফুল এক্সপিরেশন করব তখন আমাদের কিছু মাসেলের হেল্প লাগে। নর্মাল এক্সপিরেশন আমাদের হেল্প লাগে না কেন? কারণ লাংসের একটা ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সি আছে। একটা ইলাস্টিককে যদি তুমি টেনে দাও, সেটা যখন আবার চাপ মুক্ত হবে আবার আগের জায়গায় ফিরে আসবে। তারপর হচ্ছে প্লুরাল যে নেগেটিভ প্রেসার আসে সেটা আবার পজিটিভ বা নর্মালি চলে আসে। এই দুইটা ফাংশনের কারণে নর্মাল এক্সপিরেশনে আমাদের কোনো মাসেলের হেল্প লাগে না।
কিন্তু যখন আমরা অতিরিক্ত এক্সপিরেশন নেব বা জোরে শ্বাস ত্যাগ করব, তখন আমাদের কি কি মাসেলের হেল্প লাগে দেখো। দি মাসেলস দ্যাট পুল দি রিবকেজ ডাউনওয়ার্ড, আগের ছিল যেগুলো আপওয়ার্ড উপরে তুলতেছে, আর এই মাসেলগুলো কি করে রিবকেজকে ডাউনওয়ার্ড নিচের দিকে নিয়ে আসে, সেই মাসেলগুলোকে আমরা বলবো মাসেলস অফ এক্সপাইরেশন। মেইন মাসেল কি? রেকটাস অ্যাবডোমিনিস, এটা তোমরা অ্যাবডোমিন কার্ডে পড়ছো। পেটের মাঝখানে যে দুইটা বড় বড় মাসেল আছে দড়ির মতো, সেগুলোকে আমরা রেকটাস অ্যাবডোমিনিস বলি। রেকটাস অ্যাবডোমিনিস মাসেলস কি করে? পুলস দি লোয়ার রিবস ডাউনওয়ার্ডস, নিচের রিবগুলোকে সে নিচের দিকে নামায়। আর কি করে? কম্প্রেস দি অ্যাবডোমিনাল কন্টেন্টস আপওয়ার্ডস এগেইনস্ট দি ডায়াফ্রাম, পেটের যে কন্টেন্ট গুলো আছে, অ্যাবডোমিনের যে কন্টেন্ট গুলো আছে, সেগুলোকে সে ডায়াফ্রামের এগেইনস্টে তুলে ধরে, তাহলে ডায়াফ্রামটা উপরে উঠে যায়। আর কি কি মাসেল আছে? ইন্টারনাল ইন্টারকোস্টাল, আগেরটা ছিল এক্সটার্নাল ইন্টারকোস্টাল, এখানে কিন্তু ইন্টারনাল ইন্টারকোস্টাল। আর অ্যাবডোমেনে আর যে মাসেলগুলো আছে, যেমন কি ইন্টারনাল এন্ড এক্সটার্নাল অবলিক অ্যাবডোমিনিস এন্ড ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস, এই মাসেলগুলোকে আমরা বলবো মাসেলস অফ এক্সপাইরেশন বা মাসেলস অফ এক্সপিরেশন, যেটা যা উচ্চারণ করা হবে। এখানে মেকানিজমটা কি আমরা একটু দেখি। এখানেও সেই একই সমস্যা, একই কথা, যে স্টিমুলাসটা আমাদের রেসপিরেটরি সেন্টার ছিল, সেই স্টিমুলাসটা তখন আর থাকবে না। দি ইন্সপিরেটরি ইম্পালস, যে ইন্সপিরেটরি ইম্পালসটা রেসপিরেটরি সেন্টার দিচ্ছিল সেটা শেষ হয়ে যাবে, তখন উল্টা ঘটনা ঘটবে সব। The diaphragm and oblique or other inspiratory muscle relaxes, আগে যেগুলো কন্ট্রাক্ট করতেছিল এখন সেগুলো রিল্যাক্স করবে, কারণ কি ইম্পালস পাচ্ছে না। The chest wall retracts, চেস্ট ওয়াল আগে ইনক্রিজ করতেছিল, এক্সপ্যান্ড করতেছিল, এখন সে আরো ভিতরের দিকে ঢুকে যাবে, তাহলে কি হবে? ডিক্রিজেস দি ভলিউম অফ দি থোরাক্স, আগে থোরাক্সের ভলিউম ইনক্রিজ করতেছিল, এখন থোরাক্সের ভলিউমটা ডিক্রিজ করবে। The intrapleural pressure becomes less negative, আগে মোর নেগেটিভ ছিল, এখন নেগেটিভিটি একটু কমে যাবে। আর কি কি জিনিস আছে? The alveolar pressure increases, যখনই নেগেটিভ প্রেসার একটু কম হয়ে যাবে, প্লুরাল প্রেসার, তখন কি হবে? প্লুরাল প্রেসার যখন লেস নেগেটিভ হবে কম্পারেটিভলি, তখন অ্যালভিওলার প্রেসার রাইজ করবে। কত রাইজ করবে? অ্যাটমসফিয়ারিক প্রেসারের থেকে বেশি রাইজ করবে। তখন আবার উল্টা ঘটনা ঘটবে, অ্যালভিওলাসের প্রেসার বেশি হয়ে যাচ্ছে, অ্যাটমসফিয়ারিক প্রেসার কম হয়ে যাচ্ছে। আরো একটা আগেই বলছি, অ্যালভিওলাই আন্ডারগো ইলাস্টিক রিকয়েল ফোর্সিং, অ্যালভিওলাসে কিছু ইলাস্টিক ফাইবার থাকে যেগুলা ইলাস্টিসিটির কারণে আগের অবস্থায় ফিরে যেতে সাহায্য করে অ্যালভিওলাসকে। তাহলে একদিকে প্লুরাল প্রেসার লেস নেগেটিভ হচ্ছে, আর একটা দিক থেকে হচ্ছে অ্যালভিওলাসের ইলাস্টিক রিকয়েল টেন্ডেন্সি, এই দুইটা ফ্যাক্টরের কারণে কি হবে? ফোর্সিং এয়ার আউট, এয়ারটাকে বাইরে বের করে দেবে। The alveoli deflect as air flows out until the alveolar pressure reaches atmospheric pressure, তখন অ্যালভিওলাস গুলো আস্তে আস্তে চুপসে যাবে এবং বাতাসকে বের করতে থাকবে যতক্ষণ না দুইটা প্রেসার আবার ইকুইলিব্রিয়ামে আসে। একদম সহজ। এটা হচ্ছে অ্যালভিওলাস একটা বেলুনের মতো, বুঝতে পারছো? এটা ধরো ইলাস্টিক ফাইবার, একটা ইলাস্টিককে যদি তুমি টেনে লম্বা করো, সেটা ছেড়ে দিলে আবার আগের জায়গায় চলে আসবে। অ্যালভিওলাসে যখন বাতাস যাচ্ছে তখন এটা বেলুনের মতন ফুলে উঠতেছে, ইলাস্টিসিটির কারণে এই প্রেসারটা আবার এক সময় ব্যাক করবে। কখন ব্যাক করবে? ওই যে এক্সপিরেটরি যে মাসেলগুলো আছে সেগুলো যখন কন্ট্যাক্ট করবে, বা অ্যালভিওলাসের প্রেসার বা প্লুরাল প্রেসার যখন নেগেটিভিটি যখন কমে যাবে, তখন
এটা বাইরের চাপে এই রিকয়েলটা আবার ফিরে আসবে, অর্থাৎ তখন এর ভিতরের বাতাসটা অ্যালভিউলাস থেকে আবার বাইরে বেরিয়ে আসবে, অ্যাটমসফিয়ারে চলে আসবে, এটাই বলছে। দি অ্যালভিউলাই আন্ডারগো ইলাস্টিক রিকয়েল, তার যে ইলাস্টিসিটি ছিল সেটা আবার ফিরত আসবে, ফোর্সিং এয়ার আউট, এয়ারটাকে বাইরে বের করে দেবে, এটাই বোঝাইছে, আর কিছু না। স্যার দুই ক্ষেত্রেই ইন্টারপ্লুরাল প্রেসারটা নেগেটিভ কেন হয়? হ্যাঁ, ইন্টারপ্লুরাল প্রেসার সব সময় নেগেটিভ থাকে, বুঝতে পারছো? জি স্যার। যখন আমরা ইন্সপিরেশন নেই তখন বিকামস মোর নেগেটিভ থাকে, আর যখন এক্সপিরেশন নেই তখন লেস নেগেটিভ থাকে, বুঝতে পারছো? জি স্যার। সবসময় নেগেটিভ, জি কিন্তু স্যার। ইন্সপিরেশনের সময় নেগেটিভিটিটা বেড়ে যায়, জি আর স্যার। এক্সপিরেশনের সময় নেগেটিভিটিটা কমে যায় একটু। এখন আমরা নতুন একটা জিনিস পড়ি, সেটা হচ্ছে ডেড স্পেস। ডেড মানে সবাই জানো মৃত, তো জিনিসটা কি আমরা একটু বুঝি আগে, তারপরে বলে দেব। The space in the respiratory passage, যে সব জায়গায় তো গ্যাস আছে, কিন্তু পরের কথাটা কি বলতেছে, but does not allow in gaseous exchange, কিন্তু কোনো গ্যাস এক্সচেঞ্জ এখানে হয় না, that is simply fills the respiratory passage, অর্থাৎ রেসপিরেটরি প্যাসেজ অনেক বড় জায়গা, সেখানে সব জায়গায় বাতাস আছে, কিন্তু যে বাতাসটা শুধু জায়গা দখল করে থাকে কিন্তু গ্যাস এক্সচেঞ্জে কোনো হেল্প করে না, সেই জায়গাটুকুকে বলবো আমরা ডেড স্পেস। এটা কোথা থেকে কোন পর্যন্ত? নস্ট্রিলস টু দ্য টার্মিনাল ব্রঙ্কিউল, আমাদের নাকের ছিদ্র থেকে শুরু করে টার্মিনাল ব্রঙ্কিউল পর্যন্ত রেসপিরেটরি ট্র্যাক্টের যে জায়গাগুলা, সেগুলোকে আমরা বলবো অ্যানাটমিক্যাল ডেড স্পেস, এখানে কোনো গ্যাস এক্সচেঞ্জ হয় না। আর একটা হচ্ছে কি ফিজিওলজিক্যাল ডেড স্পেস, এটা আগে বাংলাটা বুঝেন না। ফিজিওলজিক্যাল ডেড স্পেস আছে কিছু অ্যালভিউলাই আছে যেখানে ব্লাড সাপ্লাই খুব কম বা ব্লাড সাপ্লাই নাই বলতে গেলে, সেখানে বাতাস আছে কিন্তু গ্যাস এক্সচেঞ্জ হবে না। আবার ফিজিওলজিক্যাল শান্ট বলে একটা জিনিস আছে, যেটা তোমরা পরে হয়তো বুঝতে পারবে এক সময়, যে কিছু কিছু জায়গায় ব্লাড যায় কিন্তু সেই ব্লাডটা আমাদের হার্টের বাম পাশে ফেরত আসে না, সিস্টেমিক সার্কুলেশন আবার ব্যাক করে। যাই হোক, অত পেছানোর দরকার নেই, তোমরা শুধু এইটুকু মনে রাখো যে আমরা সাধারণত অ্যালভিওলাইকে বলতেছি ডেড স্পেস না, কিন্তু কিছু কিছু অ্যালভিওলাই আছে নাই, সেই সমস্ত অ্যালভিওলাই গুলাতে বাতাস থাকলেও সেখানে কোনো গ্যাস এক্সচেঞ্জ হয় না, সেই অ্যালভিওলাই গুলার বাতাসগুলোকে আমরা বলবো বা সেই স্পেস গুলোকে আমরা বলবো ফিজিওলজিক্যাল ডেড স্পেস। দেখো কি লেখা আছে, one occasion some of the alveoli themselves are non-functional or partially functional because of absent or poor blood supply through the adjacent pulmonary capillaries. পালমোনারি ক্যাপিলারি থেকে সেগুলোতে ব্লাড যায় না বা গেলেও খুব কম থাকে, এই কারণে সেগুলো খুব একটা ফাংশনাল থাকে না, সেই ক্ষেত্রে আমরা এগুলোকে কনসিডার করব ফিজিওলজিক্যাল ডেড স্পেস হিসেবে। এটার জন্য গন্ডগোল লাগাবো না। ডেড স্পেস দুই ধরনের, একটা হচ্ছে অ্যানাটমিক্যাল আর একটা হচ্ছে ফিজিওলজিক্যাল। অ্যানাটমিক্যাল হচ্ছে নস্ট্রিলস থেকে টার্মিনাল ব্রঙ্কিউল পর্যন্ত, এখানে কোনো ব্লাডের সাথে গ্যাসের কোনো আদান প্রদান হয় না। আর অ্যালভিওলাসের সাথে গ্যাসের আদান প্রদান হয়, কিন্তু কিছু কিছু অ্যালভিওলাস আছে যেখানে ব্লাড সাপ্লাই কম, যে কারণে সেগুলো ফাংশনাল থাকে না, সেই স্পেসগুলোকেও আমরা ডেড স্পেস বলি, এইগুলোকে বলা হয় ফিজিওলজিক্যাল ডেড স্পেস। এই জিনিসগুলো একটু মাথায় রাখবো। নরমালি দি অ্যানাটমিক্যাল এন্ড ফিজিওলজিক্যাল ডেড স্পেস আর ইকুয়াল, সাধারণত অ্যানাটমিক্যাল এবং ফিজিওলজিক্যাল ডেড স্পেস সমান সমানই থাকে, but in a person with partially functional or non-functional alveoli in some parts of the lungs,
The physiological dead space may be as much as 10 times the volume of the anatomical dead space. এখানে বলা হয়েছে ধরো কোনো মানুষের রেসপিরেটরি সিস্টেমে কিছু অসুখ হলো, যেমন ব্রঙ্কিয়াল অ্যাজমা বলো, ব্রঙ্কাইটিস বলো, লাং ক্যান্সার বলো, এই ধরনের ক্ষেত্রে যায়, সেই ক্ষেত্রে বলা হচ্ছে ফিজিওলজিক্যাল ডেড স্পেস অ্যানাটমিক্যাল ডেড স্পেসের তুলনায় 10 টাইমস বেশি হইতে পারে। এই ছবিটা সম্ভবত তোমাদের অ্যানাটমি বইতে আছে। দেখো আমাদের ব্রঙ্কিয়ালটি আপার রেসপিরেটরি ট্র্যাক্টটা দেখানো হয় নাই, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের এখানে ডেড স্পেস কোথা থেকে কোন পর্যন্ত বলছি, তাহলে অ্যানাটমিক্যালটা হচ্ছে নস্ট্রিলস থেকে ওই দেখো টার্মিনাল ব্রঙ্কিউল পর্যন্ত, আর ফিজিওলজিক্যাল ডেড স্পেস অ্যালভিওলাস, কিছু কিছু অ্যালভিওলাস নিয়ে হয়। এটা দেখানো হয়েছে ডেড স্পেস কোনটা, অ্যালভিওলাস কোনটা। এইটা হচ্ছে তোমাদের ফিজিওলজিক্যাল ডেড স্পেস সম্পর্কে যে ভ্রান্ত ধারণা সেটা দূর করার জন্য। দেখো অ্যানাটমিক্যাল ডেড স্পেস কতটুকু আর ফাংশনাল বা ফিজিওলজিক্যাল ডেড স্পেস কতটুকু। এখানে লেখা আছে দেখো নো গ্যাস এক্সচেঞ্জ, কারণ কি পালমোনারি ব্লাড ফ্লো কম বা থাকে না। আর এই পাশে দেখো এগুলো ফাংশনাল, পালমোনারি ব্লাড ফ্লো ঠিক মতো আছে, গ্যাস এক্সচেঞ্জ হচ্ছে, এটাকে অ্যালভিওলার ভেন্টিলেশন বলতেছে। এই জিনিসটা ফাংশনাল, যে এই জিনিসটা কি ম্যান ওয়াইজ ভেরি করে? বুঝলাম না, জোরে বলতে হবে। স্যার বললাম যে ফাংশনাল ডেড স্পেস এটা কি ম্যান ওয়াইজ ভেরি করে? অবশ্যই ভ্যারি করবে, সেটা তো আগেই বলে দিছি। যে সমস্ত মানুষের কিছু রেসপিরেটরি ডিজিজ থাকতে পারে, যেমন অ্যাজমা, ব্রঙ্কাইটিস, লাং ক্যান্সার, বুঝতে পারছো? যদি তুমি ডেফিনেশনটা বোঝো, এখানে বলা হচ্ছে যে অ্যালভিওলাসে ব্লাড সাপ্লাই কম থাকলে সেগুলোকে আমরা ফিজিওলজিক্যাল ডেড স্পেসের মধ্যে গণ্য করব। যে পার্সনের কম্পারেটিভলি হিসাব যদি করো, তাহলে অ্যালভিওলাসের পরিমাণ যদি বেশি থাকে কিন্তু ব্লাড সাপ্লাই কম, সেক্ষেত্রে সেগুলোকে আমরা ডেড স্পেস বলবো। আমার মূলে হচ্ছে গ্যাস এক্সচেঞ্জ হইতে হবে ব্লাডের সাথে অ্যালভিওলাসের। যদি অ্যালভিওলাসের সাথে ব্লাডের কোনো সংস্পর্শ না থাকে, গ্যাস এক্সচেঞ্জ না হয়, তাহলে এটাকে ডেড স্পেস হিসেবে গণ্য করা হবে। তাহলে এটা অবশ্যই ম্যান টু ম্যান ভেরি করবে। জি স্যার। এখন যে জিনিসটা পড়াবো সেটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। যখন কেউ কিছু না করে রেসপিরেটরি সিস্টেম থেকে, তখন আমরা এইটা ধরে টেনে তোলার চেষ্টা করি যে সে অন্তত এই জিনিসটা পারে কিনা। পালমোনারি ভলিউমস অ্যান্ড ক্যাপাসিটিস, 4টা ভলিউম আছে, 4টা ক্যাপাসিটি আছে, একদম ঠোঁটের আগায় রাখবা। ভলিউম 4টা হচ্ছে টাইডাল ভলিউম, ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, আর একটা হচ্ছে রেসিডুয়াল ভলিউম। জিনিসটা কি দেখো, টাইডাল ভলিউম, টাইডাল ভলিউমটা হচ্ছে আমরা স্বাভাবিকভাবে যতটুকু শ্বাস নিচ্ছি বা শ্বাস ত্যাগ করতেছি, এটা নর্মাল হচ্ছে 500 ml। ইট ইজ দ্য ভলিউম অফ এয়ার inspired or expired with each normal breath। স্বাভাবিক শ্বাস প্রশ্বাসে একটা মানুষ যতটুকু শ্বাস নিতে পারে বা যতটুকু শ্বাস ত্যাগ করতে পারে, সেইটাকে আমরা বলবো টাইডাল ভলিউম। এটা কত? 500 ml। এই অ্যামাউন্ট গুলো একটু মাথায় রাখবো, অ্যামাউন্ট গুলো ধরা হয়। ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এটা হচ্ছে তুমি স্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছ, স্বাভাবিক শ্বাসটা নেওয়ার পরে, অর্থাৎ টাইডাল ভলিউমের পরে অতিরিক্ত যে ভলিউমটা তুমি টেনে নিতে পারবা, সেইটাকে বলা হচ্ছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম।
It is the extra volume of air that can be inspired over and above the normal tidal volume when the person inspires with full force. যেটা বললাম সেটাই, যে তুমি স্বাভাবিক একটা শ্বাস নিলে এরপরে অতিরিক্ত যে শ্বাসটা তুমি নিতে পারবা, হাই নিঃশ্বাস বলে না অনেকে, হাই নিঃশ্বাস কাটতেছে, এইটা বলা হচ্ছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এটার নর্মাল অ্যামাউন্ট কত? 3000 ml। দেখো অনেক শ্বাস নেওয়া যায়, লাংসের অনেকগুলো অ্যালভিওলাস নন ফাংশনিং থাকে, সেগুলো রিজার্ভ থাকে। যখন অতিরিক্ত একটা মানুষ যখন পানির তলায় ডুব মারে, ডুব দেয়, তখন কি করে? বুক ভর্তি আগে শ্বাস নিয়ে নেয়, তখন সে অনেকক্ষণ পানির তলায় ডুব মেরে থাকতে পারে। তো এই যে অতিরিক্ত যে শ্বাসটা সে নিচ্ছে, সেইটাকে আমরা বলতেছি ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। নাও আমাদের হাতে আর 10 মিনিট টাইম আছে, শেষ করতে পারবো ইনশাল্লাহ, চিন্তা নেই। দ্বিতীয়টা হচ্ছে দি এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এটা উল্টাটা, যে স্বাভাবিক শ্বাস ত্যাগ করলাম, ত্যাগ করার পরে অতিরিক্ত আর যতটুকু আমি ত্যাগ করতে পারি, সেই অতিরিক্ত শ্বাস ত্যাগটাই হচ্ছে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। It is the maximum extra volume of air that can be expired by forceful expiration after the end of normal tidal expiration. জিনিসটা একদম সহজ। এটা কত? 1100 ml। তাহলে টাইডাল ভলিউমটা কি ছিল? স্বাভাবিক শ্বাস প্রশ্বাস আমি নিতে পারি, সেটা হচ্ছে যতটুকু নিতে পারি, সেটা হচ্ছে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। রেজিডুয়াল ভলিউম, 4 নম্বরটা হচ্ছে রেজিডুয়াল ভলিউম। ইট ইজ দ্য ভলিউম অফ এয়ার রিমেইনিং ইন দ্য লাংস আফটার মোস্ট ফোর্সফুল এক্সপিরেশন। এটা হচ্ছে তুমি ফোর্সফুল এক্সপিরেশন নিলা, অর্থাৎ নিঃশ্বাস নিছিলা, সেটা আবার ত্যাগ করে দিলা, তারপরেও লাংসের কিছু এয়ার থেকে যায়, নইলে তো মানুষ মারা যাইতো। সেইটাকে বলা হচ্ছে রেজিডুয়াল ভলিউম। এটা কত? 1200 ml। এখানে কারোর কোনো কনফিউশন থাকা উচিত না, সব ইজি, একদম ইজি। এরপরে আসো ক্যাপাসিটিস। ক্যাপাসিটিসটা একটু স্পেশাল, তো আজকে তোমরা এই ক্যাপাসিটিটা নিয়ে একটু চর্চা করবা, তাহলে প্যাচটা খুলে যাবে। ক্যাপাসিটিটাও 4 ধরনের। প্রথমটাকে কি বলতে হচ্ছে? ইন্সপিরেটরি ক্যাপাসিটি। এটাকে দেখো টাইডাল ভলিউম আর ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এই দুইটা যোগ করলে যে জিনিসটা পাবো, সেইটাকে আমরা বলবো ইন্সপিরেটরি ক্যাপাসিটি। আমি পরে একটা গ্রাফ দেখাবো, সেটা তোমরা যদি বুঝতে পারো তাহলে এটা বুঝতে পারবা। It is the amount of air that a person can inspire forcefully after a normal tidal expiration. নরমালি একটা শ্বাস ত্যাগ করলে, এই নরমাল শ্বাস ত্যাগ করার পরে তুমি যত জোরে বাতাস লাংসের মধ্যে ঢোকাইতে পারবা, সেইটাকে আমরা বলতেছি ইন্সপিরেটরি ক্যাপাসিটি। তাহলে টাইডাল ভলিউম আমাদের 500 আর ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম হচ্ছে 3000। এই দুইটা যোগ করলে কত হচ্ছে? 3500 ml। তাহলে ইন্সপিরেটরি ক্যাপাসিটি কত? 3500 ml। দ্বিতীয়টা হচ্ছে ফাংশনাল রেজিডুয়াল ক্যাপাসিটি। এটা এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম আর রেজিডুয়াল ভলিউম, এই দুইটা যোগ করলে আমরা ফাংশনাল রেজিডুয়াল ক্যাপাসিটি পাবো। এটাকে কি বলতেছে দেখো? It is the amount of air that remains in the lungs at the end of normal expiration. তুমি স্বাভাবিকভাবে শ্বাস ত্যাগ করলে, ত্যাগ করার পর যদি দম ধরে বসে থাকো, তাহলে লাংসের মধ্যে যে পরিমাণ বাতাসটা থেকে যাচ্ছে, সেইটাকে আমরা বলতেছি রিজার্ভ ভলিউম, ফাংশনাল রেজিডুয়াল ভলিউম। এটা কত? 2300 ml। এরপরেরটা হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি।
আর তারপরেরটা হচ্ছে টোটাল লাং ক্যাপাসিটি। ভাইটাল ক্যাপাসিটিটা হচ্ছে জোরে শ্বাস নিলা, জোরে শ্বাস ছেড়ে দিলা, এই যে টোটাল জিনিসটা, অর্থাৎ জোরে শ্বাস ছেড়ে দিলা তারপরে জোরে শ্বাস নিলা, এই দুইটার যোগফল। তাহলে কি কি হচ্ছে? ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম প্লাস টাইডাল ভলিউম প্লাস এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, এই সবগুলাকে একত্রে বলতেছে ভাইটাল ক্যাপাসিটি। It is the maximum amount of air that a person can expel from the lungs. জোরে শ্বাস ত্যাগ করতেছো, কখন? প্রথমে তুমি লাংস পুরা বাতাস দিয়ে ভর্তি করে নিলা যত জোরে পারো, তারপরে যত জোরে পারো ছেড়ে দিচ্ছ, এই সবগুলার কম্বিনেশনটা হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি। এটা কত? 4600 ml, 4600 ml। আর একটা হচ্ছে টোটাল লাং ক্যাপাসিটি। এটা হচ্ছে ভাইটাল ক্যাপাসিটির সাথে যদি আমি রেজিডুয়াল ভলিউমকে যোগ দেই, তাহলে যেটা বেরোবে সেটা হচ্ছে আমাদের টোটাল লাং ক্যাপাসিটি। রেজিডুয়াল ভলিউম কত ছিল আমাদের? 1200, আর ভাইটাল ক্যাপাসিটি কত? 4600, দুইটা যোগফল হচ্ছে 5800। It is the maximum volume to which lungs can be expanded with the greatest possible effort. সবগুলোর কম্বিনেশন সাথে কি আছে? লাংসে যে বাতাসটা থেকে গিয়েছিল, যেটাকে কখনো মানুষ বের করতে পারে না, সেটাকে আমরা বলবো টোটাল লাং ক্যাপাসিটি। এই জিনিসটা একটু খেয়াল করো, ভলিউমস এন্ড ক্যাপাসিটিজ আর 20 to 25% লেস ইন উইমেন। মহিলাদের ভলিউমস এবং ক্যাপাসিটিস গুলা 20 থেকে 25% কম, কারণ এদের মাসেল স্ট্রেংথ কম, লাংসের ক্যাপাসিটি ভলিউমও কম হয়ে যাবে, লাংসের ভলিউমও কম, সারফেস এরিয়া কম, এই কারণে সবকিছুই কম। এই জিনিসটা খেয়াল করো, এটা কিন্তু পরীক্ষায় আসে এবং পরীক্ষা অনেক সময় আঁকাতেও লাগতে পারে। এই গ্রাফটা যদি বোঝো তাহলে সবকিছুই বুঝবা। দেখো 2000 থেকে 3000 মধ্যে 500 ml এর একটা গ্রাফ আছে, এইটার নাম হচ্ছে টাইডাল ভলিউম। টাইডাল ভলিউমের উপরে দেখো 3000 থেকে 6000 পর্যন্ত একটা গ্রাফ আছে, এইটা হচ্ছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, অর্থাৎ নর্মাল ইন্সপিরেশনের উপরে আমরা এটা হাইয়েস্ট নিতে পারতেছি। নিচের দিকে টাইডাল ভলিউমের নিচে দেখো এই 500 থেকে আড়াইয়ের মধ্যে যে নিচের দিকের যে গ্রাফটা, এটা হচ্ছে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, অর্থাৎ স্বাভাবিক শ্বাস ত্যাগ করার পরে অতিরিক্ত যে শ্বাসটা তুমি ত্যাগ করতেছো সেটা হচ্ছে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এক্সপিরেটরি রিজার্ভ ভলিউমের নিচে যে অংশটা আছে সেটা দেখো রেজিডুয়াল ভলিউম, অর্থাৎ এটা থেকে যাবে লাংসের মধ্যে, এই পোরশনটা থেকে যাবে, কখনোই বের হবে না। এবার দুইটা যোগ করলে দেখো ইন্সপিরেটরি ক্যাপাসিটি হচ্ছে টাইডাল ভলিউম আর ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউমের যোগফল, তারপর হচ্ছে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি কোনটা দেখো, টাইডাল ভলিউম আর এক্সপিরেটরি রেসিডুয়াল ভলিউমের যে, অর্থাৎ এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম আর রেসিডুয়াল ভলিউমের যে ভাইটাল ক্যাপাসিটি দেখো, ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, তারপরে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম, টাইডাল ভলিউম, এগুলো সব যোগফল হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি। আর টোটাল লাংস ক্যাপাসিটি হচ্ছে সবগুলোর মিলিত যোগফল, অর্থাৎ পুরা সিস্টেমটাকেই আমরা বলবো টোটাল লাং ক্যাপাসিটি। এটা কিন্তু পরীক্ষায় আঁকা লাগবে নি, সবাই একটু প্র্যাকটিস করিও। আজকে যেটুকু পড়াইলাম এগুলো রিটেন ভাইবা বলো সবকিছুর জন্য ইম্পর্টেন্ট। আগামী সপ্তাহে আমরা পড়ব
লাং ফাংশন টেস্ট এবং ভাইটাল ক্যাপাসিটি, বাদ বাকি যা আছে 1 নম্বর আইটেমের মধ্যে সেগুলো আমরা আগামী দিন শেষ করার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত থাক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করতেছি। আমার জন্য সবাই দোয়া করো। আদাব স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।